ফরেন বডি নোস, এটা নিয়ে কথা বলবো। আসলে ফরেন বডি মানে কি? আমরা জানি ফরেনসিক মেডিসিনে আমরা ফরেন বডি পড়ছি, আমরা অনেক জায়গায় ফরেন বডি টার্মটা পাই। ফরেন মানে মানে এই জায়গার জিনিস না, বাহির থেকে আসছে। হ্যাঁ, সো আমার নাকের মধ্যে বাহির থেকে একটা জিনিস ঢুকানো হয়েছে যেটা আমার নাকের জিনিস না, বাহির থেকে হয়তো বা ফর এক্সাম্পল ধরো একটা কোনো একটা জিনিসের সিড বা বীজই ঢুকানো হয়েছে। এবং এগুলা আমি কি কখনো ঢুকাবো? আমি ঢুকাবো না। এটা কারা ঢুকাবে? এটা যারা চিলড্রেন ওরা ঢুকাবে। সো আমরা বলে থাকি যে অ্যাকচুয়ালি ফরেন বডি নোজ বা নাকের মধ্যে দেখা যায় বাচ্চারা খেলাধুলা করতেছে, কোনো একটা জিনিস খেলার কোনো একটা জিনিস যেটা নাকের মধ্যে ঢুকানো যায়, নাকের মধ্যে ঢুকাই দিছে, এবং সেটা নাকের মধ্যে চলে গেলে সেটা বাচ্চার নাকে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো এই জন্য হচ্ছে আমরা এটা নিয়ে কনসার্ন হই, বা আমাদের কনসার্নের একটা জায়গা এখানে থাকে। এই জিনিসটা আমরা একটু জানলাম। এবং তাহলে এটা বাচ্চাদের ক্ষেত্রে কমন। অ্যাডাল্টদের ক্ষেত্রে হইতে পারে কখন? যখন অ্যাডাল্টরা হয়তো বা মেন্টাল কোনো ইলনেসে ভুগতেছে বা সাইকেট্রিক কোনো প্রবলেম আছে, সেই সকল ক্ষেত্রগুলোতে হয়তো বা তাদের ক্ষেত্রে ফরেন বডি অফ নোজ থাকতে পারে। বাট নর্মালি চিলড্রেনদের এখন কি কি ফরেন বডি নোজ হইতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তার আগে আমরা বলে আসি যে দেখো, ফরেন বডি মানে হচ্ছে একটা লিভিং অথবা নন লিভিং, অর্থাৎ সেটা একটা লিভিং অবজেক্ট হইতে পারে, একটা নন লিভিং অবজেক্টও হইতে পারে। লিভিং বলতে ধরো, লিভিং বলতে কি হইতে পারে? যেমন আমাদের নাকের মধ্যে ধরো একটা ওর্ম ওর্ম ঢুকলো, বা একটা ম্যাগট। ম্যাগট মানে তো বুঝো যে মাছি যখন ডিম পারে তখন ওই জায়গা থেকে যে লার্ভাটা বেরোয় ওটাকে আমরা ম্যাগট বলি। তাহলে ম্যাগট, তারপরে লিশেস, মানে জোক জোক ঢুকতে পারে, রাইট? জোক, সো কেঁচো জোক যেগুলো আর কি। এবং তা বাদে ইনঅ্যানিমেটের মধ্যে যেমন ধরো সিডস, মানে এগুলো নন লিভিং আমরা বলি। যদি মানে যদিও এরা অর্গানিকের মধ্যে পড়তেছে, সো অর্গানিকের মধ্যে সিডস, নাটস, ভেজিটেবলস এই জিনিসগুলো আছে। তারপরে ইনঅর্গানিকের মধ্যে ধরো প্লাস্টিক, পেপার, বাটন ব্যাটারিজ। বাটন ব্যাটারিজ মানে ছোট ছোট ব্যাটারি থাকে না, গোল গোল পিচ্চি পিচ্চি ব্যাটারি, ওই ব্যাটারিগুলা। তারপরে পেবলস বা মার্বেল টাইপের। তো এই জিনিসগুলো কিন্তু অর্গানিক আর ইনঅর্গানিকের মধ্যে বললাম। তো তা বাদে লিভিং আর নন লিভিং হইতে পারে, অর্গানিক আর ইনঅর্গানিক হইতে পারে, এবং এন্ডোজেনাস বা এক্সোজেনাস হইতে পারে। সো এই জিনিসগুলো যখন নাকের মধ্যে একটা ফরেন বডি হিসেবে কাজ করতেছে, তখন নাকের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। কি প্রবলেম ক্রিয়েট করতে পারে? মনে রাখবো, ফরেন বডি অফ নোজের কারণে দেখা গেল নাক থেকে ফাউল স্মেলিং ডিসচার্জ হইতে পারে, ফাউল স্মেলিং ডিসচার্জ। এবং ইউনিল্যাটারাল ফাউল স্মেলিং ডিসচার্জ একটা বাচ্চার আছে, এবং সেক্ষেত্রে আমরা যদি আনটিল প্রুভড আদারওয়াইজ আমরা মোটামুটি ধরে নিই যে এটা হচ্ছে গিয়ে ফরেন বডি নোজ। বাচ্চার নাকের মধ্যে অথবা কোনো ফরেন বডি আছে। কারণ কিছু ফরেন বডি আছে যেগুলো ধরো নাকের মধ্যে ঢুকলো এবং ঢোকার পরে দেখা যায় যে সেটা অনেক দিন ধরে আছে, এবং সেটা অনেকদিন পরে আমাদের কাছে নিয়ে আসছে যে বাচ্চার এই প্রবলেমগুলো হচ্ছে, এবং মা জানেও না যে বাচ্চার নাকের মধ্যে কিছু ঢুকে আছে, কিন্তু ম্যানিফেস্টেশন বা সিমটমস প্রকাশ পাচ্ছে যে নেজাল ডিসচার্জ হচ্ছে। সো সেখান থেকে সে বুঝতে পারতেছে বাচ্চার প্রবলেম হচ্ছে, বাট কি কারণে হয়েছে সেটা আমরা পরে এক্সামিনেশন করে হয়তো বা দেখতে পারি। এবং আসলে এখন একটা কোশ্চেন জাগতে পারে না যে ধরো নাকের মধ্যে কোনো ফরেন বডি ঢুকলো, এখন ঢোকার পরে সেটা কই থাকবে? আনসার হচ্ছে ধরো এই যে নাক, এখন নাকের মধ্যে আমরা জানি যে এটা ধরো এই জায়গায় ধরো ইনফিরিয়র টার্বিনেট, এই জায়গাতে ইনফিরিয়র টার্বিনেট, এবং এই জায়গাতে মিডল মানে মিডল টার্বিনেট। এখন সাধারণত আমরা বলি যে এই কোনো একটা ফরেন বডি ঢুকলে নাকের নস্ট্রিল দিয়ে ঢোকার পরে সেটা ইনফিরিয়র টার্বিনেট আর হচ্ছে গিয়ে নেজাল সেপ্টাম এর মাঝে এই জায়গায় চিপকে থাকে সাধারণত। যদি এখান থেকে উপরে ওঠেও, মানে ইনফিরিয়র টার্বিনেট আর নেজাল সেপ্টামের এই মাঝখান দিয়ে উপরে ওঠেও, তারপরে এরা কি যে কাজটা করে যে এরা হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট আর মিডল টার্বিনেটের মাঝখানের এই জায়গাটা দিয়ে চিপকে থাকে। সো এই জায়গাটাই মোটামুটি থাকে। যদি এমন হয় যে না, ফরেন বডিটা মানে আরো অনেক পিচ্ছি টাইপের বা হচ্ছে গিয়ে এরা এই জায়গাটা অতিক্রম করছে, তাহলে পরবর্তীতে এরা হয়তো বা পেছনের দিকে চলে যাইতে পারে। পেছনের দিকে চলে গিয়ে এরা অথবা এখান থেকে এরা ডিসলজ হয়ে এরা হচ্ছে গিয়ে পেছনের দিকে চলে যাবে। এবং পেছনের দিকে চলে গেলে দুইটা পথ আছে, একটা হচ্ছে এয়ারওয়ে বা আমরা বলি যে মানে ল্যারিংস দিয়ে ওরা রেসপিরেটরি রুটে চলে যাবে, আর একটা হচ্ছে ইসোফেগাসের রুটে চলে যাবে, মানে জিআইটিতে চলে যাবে। কোনটাতে যাওয়া বেশি খারাপ? আনসার হচ্ছে এয়ারওয়েতে যাওয়া বেশি খারাপ। এই যে যদি অ্যাসপিরেশন হয় পার্সনটা মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, ইভেন মারা যাইতে পারে খুব সহজে। তো এই এয়ারওয়েটা যাতে না যায় এটা একটা ভালো লক্ষ্য। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা যে আমাদের এই যে রিজনটা, এই যে হেড নেক ইএনটির যে আমরা যে জায়গাগুলো নিয়ে আলোচনা করি, এই জায়গায় সব থেকে কনস্ট্রিক্টিং পার্ট কোনটা? কনস্ট্রিক্টিং বা অনেক বেশি সরু জায়গা, সেটাকে আমরা বলি হচ্ছে যে ক্রিকো ফ্যারিঞ্জিয়াল বা কি ক্রিকো ফ্যারিঞ্জিয়াল যে জাংশনটা। হ্যাঁ, সো এই ক্রিকো ইসোফিজিয়াল বা কিছু ক্রিকো ফ্যারিঞ্জিয়াল যে জাংশন, এই জায়গাটা সব থেকে সরু আমরা বলি। এবং এই জায়গাটাতে যদি ক্রস করতে পারে, এই জায়গাটা যদি ফরেন বডিটা ক্রস করতে পারে, তার মানে আর কোনো মানে ডেঞ্জার নাই। বিষয়টা এরকম যে যেহেতু ওই জায়গাটা ক্রস করে ফেলছে, ওটা চলে গেছে, ওটা হয়তো বা আমাদের মানে আমাদের ফিসিস দিয়ে বের হয়ে যাবে। সো ওইটা আমাদের জন্য ডেঞ্জার কোনো চিন্তার কোনো জিনিস না। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা একটু জানলাম।
এখন আসা যাক যে এটা কমন চিলড্রেনে, কারণ তাদের ইনহেরেন্ট একটা কিউরিসিটি থাকে নাকের মধ্যে দিয়ে ঢুকাই দেওয়া, এবং অ্যাডাল্টদের মধ্যে যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, ইমবেসাইল যারা হচ্ছে আইকিউ খুবই কম এবং সাইকিয়াট্রিক ইলনেসে ভুগতেছে, এদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। এবং এরা কোথায় কোথায় আটকাইতে পারে আমরা বলছি কিন্তু যে এখানে এরা ফরেন বডি ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, এবং বাইল্যাটারাল যদি হয় তাহলে ওই যে যারা সাইকিয়াট্রিক পেশেন্ট তাদের ক্ষেত্রে তো বাইল্যাটারাল হইতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যদি ইউনিল্যাটারাল হয়, মাঝে মধ্যে বাইল্যাটারাল হইলেও হইতে পারে। সেরকম এখানে আটকাইতে পারে অথবা এখানে আটকাইতে পারে, এবং এখানে ইউনিল্যাটারাল ফাউল স্মেলিং ডিসচার্জ কিন্তু থাকে, এবং এটা মোস্ট কমনলি ফিচার্স। আর এটা আমরা বলি যে ইনট্রাক্টেবল স্নিজিং কিন্তু হইতে পারে, অর্থাৎ এই জায়গায় যে নার্ভগুলো থাকে, নার্ভগুলো থাকে, ওইগুলোকে ইরিটেশনের কারণে দেখা যায় যে ফরেন বডির কারণে দেখা যায় যে এখানে প্রচুর স্নিজিং হয় বাচ্চাদের, প্রচুর স্নিজিং। ইনট্রাক্টেবল মানে আনস্টপেবল টাইপের স্নিজিং হইতে পারে। এবং ফেসিয়াল পেইন কেন হইতে পারে? কারণ এখানে অ্যান্টেরিয়র ইথময়েডাল নার্ভ নামে একটা নার্ভ যেটা আছে, এটাতে দেখা যায় ইরিটেশন হইতে পারে ফরেন বডির কারণে, এবং সেটার কারণে ফেসিয়াল পেইন বা ফেসে পেইন হইতে পারে, হেডেক হইতে পারে, হুইসলিং সাউন্ড হইতে পারে, কারণ নেজাল ক্যাভিটিটা ফরেন বডির কারণে ন্যারো হয়ে গেছে, এখানে একটা হুইসলিং নয়েজ হচ্ছে। এপিস্ট্যাক্সিস কিন্তু একটা ফিচার, এটা আমাদের মাথায় রাখতে হবে যে রক্ত কিন্তু পড়তে পারে, স্পেশালি শার্প কোনো ফরেন অবজেক্ট যদি ভিতরে ঢোকে সেটা কিন্তু ব্লিডিং ঘটাইতে পারে, স্পেশালি মিউকোজাল ইনজুরি ঘটায়। এবং ইনভেস্টিগেশনে আমরা টিপ এলিভেশন টেস্ট বলি, অর্থাৎ নেজাল যে টিপ আছে সেটাকে যদি উপরে তুলে ধরি আমরা এরকম একটা শাইনি গ্লিসনিং হয়তো বা ফরেন বডি আমাদের চোখে পড়তে পারে। আমরা যদি দেখি ফরেন বডিটা পেছনে চলে গেছে অথবা খুবই স্মল এবং এরা পোস্টেরিয়রলি চলে গেছে, এই জায়গাগুলো এই যে ইনফিরিয়র টার্মিনেটের কথা বললাম, মিডল টার্মিনেটের কথা বললাম, এই জায়গায় লিমিটেড নাই, পেছনে চলে গেছে, তাহলে আমরা একটা ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি করে ডিএনই করে আমরা হচ্ছে সেটা কনফার্ম হইতে পারি, খুব ইম্পর্টেন্ট। এবং মাল্টিপল ফরেন বডি থাকলেও সেটার ক্ষেত্রেও এই ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি হেল্পফুল হইতে পারে। তারপরে আমরা একটা এক্সরে করতে পারি, আমরা অ্যান্টেরিয়র রাইনোস্কোপি বা আমরা বলি যে টিপ এলিভেশন টেস্ট, এগুলোর মাধ্যমে আসলে ডায়াগনোসিস করা যায়। তারপরে এক্সরে করা লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এবং প্যারানাজাল সাইনাস নোস এবং প্যারানাজাল সাইনাসের এক্সরে করলাম, এবং আলটিমেটলি আমরা এটা দেখতে পারি। আর আমরা অ্যান্টেরিয়র পোস্টের এবং ল্যাটারাল ভিউ নিতে পারি। ল্যাটারাল ভিউ পাশাপাশি অ্যান্টেরিয়র পোস্টের ভিউর একটা কথা বলা হয়। দেখো অ্যান্টেরিয়র পোস্টের ভিউ নিলে যেখানে একটা রেডিও অপ্যাক একটা অপাসিটি দেখতে পারতেছো না, সো এটা কিন্তু একটা ফরেন বডি, এবং ইউনিল্যাটারালি আমরা দেখতে পারতেছি, মনে হয় রেডিও অপাসিটি থাকে। তবে এখানে একটা কথা আমি একটা বলে যাই যে রেডিও অপাসিটি থাকে মানলাম, কিন্তু এখানে কিছু কিছু ফরেন বডি আছে যেগুলো কিন্তু রেডিও অপাক হবে না, সো নন রেডিও অপাক আমরা সেগুলোকে বলি। যেমন ধরো ফর এক্সাম্পল অর্গানিক একটা ফরেন বডি, অর্গানিক ফরেন বডিগুলো ইউজুয়ালি কিন্তু আমরা বলি যে এরা কিন্তু নন রেডিও অপাক হয়। হ্যাঁ, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। অর্গানিক ফরেন বডি কি কি আছে আমরা পড়ে আসছি, অর্গানিক ফরেন বডি পড়ে আসছি, যেমন ধরো ম্যাগোস, লিচেস, ওর্মস, এগুলো কিন্তু, এবং এগুলো খুবই লিভিং টাইপের জিনিস, এবং এগুলো কিন্তু নাকের মধ্যে গিয়ে কি করবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে একটু বলে যাই। ধরো অর্গানিক ফরেন বডি, অর্গানিকের মধ্যে যারা এই যে স্পেশালি অ্যানিমেট, এরা যদি নাকের মধ্যে ঢোকে তাহলে কিন্তু এরা যেহেতু নাড়াচাড়া করবে, এরা যেহেতু মুভ করতে পারবে, এবং এই জন্য পেশেন্ট বেশি ইরিটেশন ফিল করবে, খুব দ্রুত এরা ডক্টরের কাছে আসবে। বাট যেগুলো ইনঅর্গানিক এবং যেগুলা হচ্ছে ইনঅর্গানিক, ধরো নাকের মধ্যে ঢোকার পরে কিন্তু অনেক দিন ধরে সেটা ভিতরে থাকতে পারে, এবং সেটা হয়তো কোনো কমপ্লেইনও করতেছে না, এবং পরবর্তীতে যে প্রবলেম হচ্ছে এরকম হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে আমরা বললাম যে ব্যাটারির কথা বললাম না, বাটন ব্যাটারি, এই ব্যাটারিগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। কারণ হচ্ছে ব্যাটারিগুলো যদি ঢোকে সেটা কিন্তু ব্যাটারির মধ্যে অনেক ধরনের কেমিক্যালস থাকে, এবং এই কেমিক্যালসগুলোর কারণে এরা কিন্তু কেমিক্যালগুলো আস্তে আস্তে দেখা যাবে যে ওখানে রিলিজ করে ব্যাটারিগুলোর মধ্যে থেকে পরবর্তীতে কিন্তু এরা ইভেন সেপ্টাল পারফোরেশন করতে পারে, এবং বিভিন্ন ধরনের ওই জায়গায় প্রবলেম করতে পারে। সো এই ব্যাটারিটা ডেঞ্জারাস, এটা একটু জাস্ট মাথায় রাখো। এই যে দেখো, মোস্ট ডেঞ্জারাস হচ্ছে বাটন ব্যাটারি, এবং এটা হচ্ছে কেমিক্যাল নেক্রোসিস করতে পারে। সো কেমিক্যাল সাবস্টেন্সগুলো নেক্রোসিস করে ফেলবে আশেপাশের জায়গাগুলো, এবং সেপ্টাল পারফোরেশন করতে পারে, এবং এটা যদি ইনজেস্টেড বা অ্যাসপিরেটেডও হয় তারপরে ইসোফেজিয়াল এবং এয়ারওয়েতে ইনজুরি করতে পারে। মানে ভিতর দিকে ধরো ইনজেস্টেড বা স্পিরিটেড হয়ে গেছে, অর্থাৎ ল্যারিংসের রুটে বা ফ্যারিংসের রুটে চলে গেছে, তাহলে এরা কিন্তু ইসোফেজিয়াল বা এয়ারওয়েতে ইনজুরি করতে পারে। আর অর্গানিক যে ফরেন বডিগুলো, এগুলো ইউজুয়ালি হাইগ্রোস্কোপিক হয়, অর্থাৎ এগুলা অর্গানিক যেগুলো, এগুলো কি করে, এগুলো ওয়াটার বা ওই জায়গায় যে মিউকোজাল সিক্রেশনগুলো থাকে, ওই সিক্রেশনগুলোকে নিজের মধ্যে নিয়ে ফুলে যায়। সো ফুলে গেলে নেজাল অবস্ট্রাকশন করবে, এবং বাইল্যাটারাল নেজাল ফরেন বডি এগুলা ইনফ্যান্টসদের জন্য হ্যাজার্ডাস। এবং আমরা জানি যে ধরো কখনো ইউজুয়ালি ইউনিল্যাটারালের কথা আমরা বলছি, ইউনিল্যাটারাল হতে পারে, বাট বাইল্যাটারাল যদি হয় এটা খুবই ডেঞ্জারাস এই কারণে, কারণ যারা ইনফ্যান্ট থাকে ওরা কিন্তু জাস্ট নেজাল ব্রিদিং করে, আমরা বলি অব্লিগেট নেজাল ব্রিদার। ছোট বাচ্চারা কিন্তু মাউথ ব্রিদিং ডেভেলপ করে না, ওরা জানে না যে মুখ দিয়ে ব্রিদিং করা যাবে বা করা যাইতে পারে। ওরা আস্তে আস্তে যখন বড় হয়, ওদের ল্যারিংসটা বা নেকটা একটু বড় হয়, এবং আস্তে আস্তে ওরা মাউথ ব্রিদিং করে, বাট শুরুতে কিন্তু ওরা শুধু নেজাল ব্রিদিং করে, নাক দিয়ে ব্রিদিং করে। এখন দুইটা নাকি যদি বন্ধ হয়ে যায় ফরেন বডির কারণে, তাহলে এটা খুবই হ্যাজার্ডাস, রাইট? সো এই জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এবং অর্থাৎ দেয়ার হাই ল্যারিঞ্জিয়াল পজিশন অবস্ট্রাক্টস
মানে ল্যারিংসটা যত হাই থাকে উপরে থাকে এবং এই জন্য এরা শুধু মানে কি বলে যে এটা ওরাল রেসপিরেশন করতে দেয় না ক্রাইং বা ডিস্ট্রেসের টাইমে, এরা শুধু নেজালি করে। আচ্ছা, এবং পোস্টেরিয়রলি প্লেসড যদি কোনো ফরেন বডি থাকে সেটা অ্যাসপিরেশনের রিস্ক বাড়ে এবং খুবই ডেঞ্জারাস। দেখো আমরা কিভাবে এই ফরেন বডি যদি ঢোকে সেটাকে বের করে আনবো, আমরা বলি ইউস্টেশিয়ান টিউব ক্যাথেটার নামে একটা ক্যাথেটার আছে, এই যে হ্যাঁ, এই ইউস্টেশিয়ান টিউব ক্যাথেটারটা ইউজ করা যেতে পারে এবং আমরা আসলে এমন কোনো অবজেক্ট খুঁজি ধরো যেটা একটু এভাবে বাঁকা, সেটা আমাদের জন্য সুবিধা হয়। তবে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি নেজাল ফরেন বডি হুক, এই কথা তোমরা অনেক জায়গায় পাবা। সো এই নেজাল ফরেন বডি হুক দিয়ে আমরা নেজাল কোনো ফরেন বডি বের করে আনার ট্রাই করি। আচ্ছা, এভাবে আমরা এটা করলাম। ওকে, এরপরে আসো যে হার্টম্যান নেজাল ফোরসেপস নামে একটা ফোরসেপস আছে। সো এই ফোরসেপসটাও কিন্তু ইউজ করা হয়, হার্টম্যান নেজাল ফোরসেপস। এবং এটা হচ্ছে আফটার রিমুভাল আমরা কিন্তু আমরা আমরা বলি যে আমরা একটা ফরেন বডি রিমুভ করলাম, বাট স্টিল পেছনে কোনো ফরেন বডি রয়ে গেছে কিনা সেটা দেখার জন্য আমরা ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি করতে পারি এবং আমরা স্যালাইন নেজাল ড্রপস ইউজ করতে পারি মিউকোজাল ইডিমা যে ফরেন বডির কারণে হয়েছে ওইগুলা কমানোর জন্য, মানে আফটার রিমুভিং দ্য ফরেন বডি। এবং তা বাদে আমরা টপিক্যাল ডিকনজেস্টেন্ট দিতে পারি, অক্সিমেটাজোলিন জাইলোমেটাজোলিন। আরেকটা কথা এখানে একটু বলি যে দেখো আমরা যখন ধরো আমরা নাকের মধ্যে একটা ফরেন বডি ঢুকছে এবং আমরা সেটাকে ক্লিয়ারলি দেখতে পারতেছি, অনেক সময় কি ফরেন বডি গিয়ে ওটার আশপাশে বিভিন্ন সিক্রেশন জমে ওটা ভালো করে বোঝা যায় না। তো আমরা এটা বোঝার জন্য আমরা ফার্স্টে ওই জায়গাটাতে একটু সাকশন করতে পারি বা হচ্ছে আমরা একটু জনসন সব প্রুফ দিয়ে ওই জায়গায় একটু পরিষ্কার করতে পারি। তা বাদে আমরা যে কাজটা করতে পারি আমরা নেজাল ডিকনজেস্টেন্ট কিন্তু ইউজ করতে পারি। তো নেজাল ডিকনজেস্টেন্ট এমন একটা জিনিস যেটা কিন্তু আমার জায়গাটাকে একটু রুমি করবে, হোয়াইট করবে, আমার দেখতে সহযোগিতা করবে, সেদের কিন্তু আমরা এই কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, তা বাদে নাকটাকে একটু ক্লিয়ার করতে আমরা নেজাল ডিকনজেস্টেন্ট ওই জায়গায় একটু দিতে পারি। হাউএভার এখন দেখো আমরা রাইনোলিথ একটা টার্ম আছে, এটা নিয়ে একটু কথা বলবো এখানে, এবং এটাকে আমরা নেজাল ক্যালকুলাইও বলি, যে নাকের মধ্যে পাথর হয়েছে। হ্যাঁ, মানে এখানে ঘটনাটা এরকম যে ধরো একটা, এবং এটা মহিলাদের বেশি হয়, ফিমেলদের বেশি হয়, এবং এটা সাধারণত ধরো একটা মহিলার অনেক বেশি সর্দি হয় এবং মানে সর্দি বলতে অনেক বেশি সিক্রেশন ওইখানে হয়েছে, অনেক ধরনের ইনফেকশন ছিল এবং সেই জায়গায় বিভিন্ন মিউকাস বা কিছু সিক্রেশন জমে ওই জায়গায় একটা এরকম একটা ওইটা শক্ত হয়ে আছে। তো এই শক্ত হয়ে থাকার কারণে অনেকদিন ধরে এটার আশপাশে যে দেখা গেলো, আমি ধরলাম যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এগুলার যে কার্বনেট এবং ফসফেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট বা আমরা বলি ম্যাগনেসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম ফসফেট, এই জিনিসগুলা, এই সলগুলা হচ্ছে এর আশপাশে দিয়ে এভাবে জমছে। তো জমে এই জায়গায় একটা ক্যালকুলাস বা একটা পাথরের মতো মনে হচ্ছে করছে। তো এটাকে আমরা বলি রাইনোলিথ। সো রাইনোলিথ মানে কি, আশা করি বুঝতে পারছো। দেখো এই যে হচ্ছে ফরেন বডি এবং এটা আশপাশে দিয়ে হলুদ হলুদ কালারে দেখা যাচ্ছে ডিপোজিশন অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ফসফেট এবং কার্বনেটস, খুব ইম্পর্টেন্ট। এবং এটা কোনো একটা মিউকাস জমে আছে, ব্লাড ক্লট জমে আছে, এগুলো হইতে পারে, বা একটা ফরেন বডি হইতে পারে। স্টোন লাইক ক্যালকেরিয়াস মাস আমরা বলি, এটাকে আমরা রাইনোলিথ বলি, স্টোন লাইক ক্যালকেরিয়াস মাস। এবং নেজাল ক্যালকুলাসও বলা হয় স্টোন লাইক মাস একটা, এবং এটা এক্সোজেনাস হইতে পারে, যে ফরেন একটা ম্যাটেরিয়াল ভিতরে ঢুকছে, বা ভিতরে কোনো ব্লাড ক্লট বা কোনো মিউকাস সিক্রেশন জমে আছে ওইটার থেকেও হইতে পারে। আচ্ছা, এখন দেখো ক্লিনিক্যাল ফিচার, একটা ফরেন বডি ভিতরে ঢুকলে যে ফিচারগুলো ওইগুলো, বাট এখানে সেপ্টাল পারফোরেশন বেশি কমন রাইনোলিথ থাকলে। ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি বা এক্সরে নোজ বা হচ্ছে সিটি স্ক্যান অফ নোজ অ্যান্ড প্যারানেজাল সাইনাস এগুলো করে এটা ডায়াগনোসিস করা যায়। এবং দেখো রাইনোলিথ আমরা একটা এন্ডোস্কোপি করার মাধ্যমে এই যে জায়গায় একটা রাইনোলিথ দেখতেছি, এই জায়গায় একটা রাইনোলিথ দেখতেছি। আচ্ছা, এবং আমরা বলি যে সিটি স্ক্যান আমরা রেডিও অপাক ডেন্স মাস দেখতে পারতেছি, এই যে এখানে একটা রেডিও অপাক একটা ডেন্স মাস আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে রাইনোলিথ। এটা কিসের, এবং দেখো এটা কি, এটা ইনফিরিয়র টার্বিনেট, এটা এই জায়গায় ইনফিরিয়র টার্বিনেট, এটা মিডল টার্বিনেট এখানে। আচ্ছা, এটা নেজাল সেপ্টাম, এই যে হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, এটা ম্যাক্সিলারি সাইনাস, এটা সরি কি বললাম আমি, এটা হচ্ছে অরবিট, রাইট, অরবিট, এটা অরবিট, এটা অরবিট, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। সো এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আসলে স্মল রাইনোলিথ, এটা ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা এটা রিমুভ করে দিলাম ইনট্যাক্ট অবস্থায়। আর যদি লার্জ রাইনোলিথ হয় তাহলে আমরা এটা ছোট ছোট টুকরে টুকরে ভাগ করি। সো পিস মিল রিমুভাল, অর্থাৎ ছোট ছোট পিসে ভাগ করে তারপরে আমরা সেটাকে রিমুভ করি লার্জ রাইনোলিথ হলে। এই কথাটা একটু জাস্ট মাথায় রাখতে পারো। এখন আমরা দেখো ফরেন বডি মোস্টলি চিলড্রেনে দেখা যায় অর্গানিক ইনঅর্গানিক হইতে পারে, এবং পিসেস অফ পেপার মানে পেপারের কাগজের টুকরা, চক, বাটন, পেবলস, মার্বলস, সিডস এগুলা হইতে পারে ফরেন বডি। এবং তা বাদে দেখা গেছে যে কটন বা সোয়াবস এগুলো অ্যাক্সিডেন্টালি আমরা নোসে রাইখা আসলাম, সেটাতেও হইতে পারে। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ফরেন বডি অফ নোজ কি কি হইতে পারে, রাইনোলিথ একটা কন্ডিশন, তারপর নেজাল ডিপথেরিয়া, নেজাল মাইয়াসিস। আচ্ছা, এই টার্মটা একটু বলি, নেজাল মায়াসিস আমরা বলি, বা এটাকে মাইয়াসিসও বলা হয়। তো এটা মানে হচ্ছে যে নাকের মধ্যে যখন মাছি ডিম পেড়ে ম্যাগোরস হয়েছে, সেখানে নাকের লার্ভাগুলো বের হইছে, সেটাকে আমরা বলি নেজাল মায়াসিস। সো এটা একটা কন্ডিশন হইতে পারে।
এবং তার বাদে অ্যাকুট অ্যান্ড ক্রনিক ইউনিল্যাটারাল সাইনোসাইটিসও কিন্তু আমাদের ফরেন বডি অফ নোজ এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে। তো কি কি ডিডি হতে পারে এই জিনিসটা নিয়ে একটু আইডিয়া রাখতে পারো, রাইনোলিথ, নেজাল ডিপথেরিয়া এবং নেজাল মায়াসিস এবং অ্যাকুট অ্যান্ড ক্রনিক ইউনিল্যাটারাল সাইনোসাইটিস। আচ্ছা, এখন ফরেন বডি নোজ এনিথিং ইন দ্য নেজাল ক্যাভিটি হুইচ ইজ নট নর্মালি প্রসেস, নর্মালি নেজাল ক্যাভিটিতে থাকে না। এবং পিসেস অফ পেপার হইতে পারে, চক, বাটন, পেবলস, সিড হইতে পারে। এবং তা বাদে আমরা বলি যে কটন বা সোয়াবস এগুলো অ্যাক্সিডেন্টালি ভিতরে রেখে আসা হয়েছে, এগুলো হইতে পারে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হিস্ট্রি অফ ফ্রন্ট বডি ইন্ট্রোডাকশন থাকবে। মারা নিজে এসেই বলবে যে আচ্ছা এখানে তো 4টা জিনিস ছিল, একটা তোর নাকে চলে গেছে, তাহলে এখানে 3টা আছে, এখন আরেকটা কই গেল, নাকে হয়তো গেছে। তো এইভাবে আসবে। অথবা অনেক পরে আসলে দেখে 3-4 মাস পরে আসছে বা অনেকদিন পরে আসছে, তো পরে এসে দেখা গেল যে ওই সিমটমস নিয়ে আসবে, ঠিক আছে। এবং ওই যে ইউনিল্যাটারাল নেজাল ডিসচার্জ যেটা ফাউল স্মেলিং এবং অকেশনালি ব্লাড স্টেন, সাথে ব্লাডও মিক্স থাকতে পারে, ব্লাড টিং থাকতে পারে। এবং বলা হয় যে একটা চাইল্ড যার ইউনিল্যাটারাল ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ আছে এবং ফরেন বডি, তাহলে আমরা আনটিল প্রুভড আদারওয়াইজ আমরা মোটামুটি ধরে নিই এটা ফরেন বডি হবে। এবং ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন সাধারণত থাকে। আমরা রেডিওগ্রাফ অফ নোজ করবো এবং সেটা আমরা কনফার্ম এবং লোকালাইজ করতে পারি যে ফরেন বডিটা কোথায় আছে। আমরা তার বাদে অ্যান্টিরিয়র নেজাল মানে অ্যান্টিরিয়র রাইনোস্কোপি করে বা আমরা টিপ এলিভেশন টেস্ট করে, নেজাল টিপটা এলিভেশন করে আমরা দেখতে পারি। ট্রিটমেন্টে আমরা যদি পিসেস অফ পেপার হয়, কটন সোয়াব হয়, তাহলে সেক্ষেত্রে ইজিলি আমরা একটা ফোরসেপসের কথা দেখে আসছি, ওই ফোরসেপস দিয়ে আমরা এটা করতে পারি, বের করে আনতে পারি। যদি রাউন্ডেড ফরেন বডিস হয় সেটা আমরা একটা হুক, ওই যে নেজাল ফরেন বডি হুক, ওইটা দিয়ে আমরা বের করে আনতে পারি। সো এটা আমরা কি করব, আমরা হচ্ছে এবং আমরা জেন্টলি ড্রাগ করে, ধরো এই যে ফরেন বডিটা, সো এখানে দিয়ে এইভাবে আমরা মানে হুকটা দেখো, ব্যাপারটা হচ্ছে এইভাবে হুকটা এইভাবে আমি পাস করছি, ফলে ফরেন বডিটা এখানে আছে, সেটা কিভাবে আমি টেনে নিয়ে আসতেছি, সো এইভাবে, হ্যাঁ। সো এইভাবে যাতে পেছনের দিকে না যায়, আমি সামনের দিকে টেনে আনবো, ড্রাগিং ফরওয়ার্ড অ্যালং দ্য ফ্লোর বরাবর আমি ট্রেনে আনতেছি। এবং যারা আনকোঅপারেটিভ, একটা খুব ইম্পর্টেন্ট কথা এখানে যেটা বলতে হবে, যে আনকোঅপারেটিভ যারা, এগুলো যারা কোঅপারেটিভ তাদের ক্ষেত্রে আমি করলাম, বাট যারা আনকোঅপারেটিভ তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যারা আনকোঅপারেটিভ তাদের ক্ষেত্রে অবশ্যই জেনারেল অ্যানেস্থেসিয়া এবং কাফড এন্ডোট্রাকিয়াল টিউব উইথ জেনারেল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। এবং ফরেন বডি যেটা নাকের পেছনে লাই করছে সেটার ক্ষেত্রে আমার এন্ডোস্কোপি, নেজাল এন্ডোস্কোপিক মেজার লাগবে, ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপিক। এবং কমপ্লিকেশন কি কি হইতে পারে, ইনফেকশন হইতে পারে, নেজাল ইনফেকশন ফরেন বডি থেকে, সাইনোসাইটিস হইতে পারে, এবং তারপরে রাইনোলিথ ফর্মেশন হইতে পারে। এবং যেটা মেজর কমপ্লিকেশন আবার বলতেই হবে, যে একটা জিনিস হয়তো বা ধরো শুরুতে নাকের মধ্যে সামনের দিকে বেঁধে আছে, বাট সেটা পরবর্তীতে পেছনের দিকে গিয়ে অ্যাসপিরেশন হয়ে গেছে, এবং সেটা রেসপিরেটরি রুটে বা আমরা বলতে পারি ল্যারিংস দিয়ে চলে গেছে, অ্যাসপিরেশন হয়ে গেছে, এটা খুবই ডেঞ্জারাস। আচ্ছা, এখন আসলে রাইনোলিথ নিয়ে আমরা কথা বলি। এরা হচ্ছে একটা সল্ট এবং মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কার্বনেট এবং ফসফেটের সল্ট, যেগুলা একটা ফরেন বডি ব্লাড বা মিউকাসের জমা হয়ে একটা পাথরের মতো তৈরি করছে। এরা অ্যাডাল্টে কমন, মহিলাদের কমন, ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন করে, ফাউল স্মেলিং ডিসচার্জ করতে পারে, মানে ওই আমাদের ফরেন বডি যে ঢুকলে যেমন হয় ওরকমই। এবং পাশাপাশি এরা অনেক বেশি এপিস্টেক্সিস বা নিউরালজিক পেইন করতে পারে। এবং কেন হয়, কারণ হচ্ছে সারাউন্ডিং মিউকোসাতে আলসারেশন হয়, এরকম হইতে পারে। এবং আমরা একটা গ্রে ব্রাউন বা গ্রিনিশ ব্ল্যাক, সো কালারটা একটু মনে রাখতে পারো, গ্রে ব্রাউন বা গ্রিনিশ ব্ল্যাক টাইপের একটা মাছ পাইতে পারি, যেটা ইরেগুলার সারফেস। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে ধরো এদের এভাবে জ্যাক্ট সারফেস থাকে রাইনোলিথের, কি বললাম, জ্যাক্ট সারফেস থাকে, এই জন্য এর আশেপাশে সারাউন্ডিং মিউকাসকে বেশি ইরিটেট করতে পারে। এবং স্টোনি হার্ড একটা ফিল পাওয়া যায়। এটা ব্রিটিল, অর্থাৎ দেখা গেল যে এটা ধরলে একটু ভঙ্গুর মনে হইতে পারে, এবং দেখা একটা পোর্শন এখান থেকে ছুটে গেছে, যখন আমি এটা নিয়ে ম্যানিপুলেট করতে গেছি, এটা একটু ছড়ানোর ট্রাই করতেছি। এবং এরা গ্রানুলেশন টিস্যু দ্বারা বা গ্রানুলেশন দ্বারা এরা সারাউন্ডেড থাকতে পারে। আচ্ছা, এখন আসো যে এক্স রে পোস্ট মানে প্যারানেজাল সাইনাস অক্সিপিটোমেন্টাল ভিউ আমরা করতে পারি, এবং রেডিও অ্যাপাক্সিয়াটা পাইতে পারি, সিটি স্ক্যান করা যাইতে পারে। এবং ট্রিটমেন্টে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া আন্ডার এটা রিমুভ করা হয়, এবং এরা অ্যান্টিরিয়র নেয়ার্স দিয়ে মানে নস্ট্রিল দিয়ে এটা বের করে আনা হয়। আর যদি লার্জ হয় তাহলে আমরা ওটাকে ফার্স্টে ছোট স্মল পিসে ভাগ করি, তারপরে আমরা রিমুভ করি। আচ্ছা, এবং যাদের হচ্ছে অনেক বেশি হার্ড এবং ইরেগুলার বা অনেক বেশি ইরেগুলার মার্জিন এরকম টাইপের রাইনোলিথ থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলি ল্যাটারাল রাইনোটমি নামে একটা কথা আছে, এটা লাগতে পারে। আচ্ছা, এখন আসলে ম্যাগটস অফ ইন দ্য নোজ নিয়ে একটু কথা বলবো। যে ম্যাগটস মানে ফ্লাই বা যেগুলা মাছি থাকে ওইগুলার যে লার্ভাল স্টেজ, সেটাকে আমরা ম্যাগটস বলতেছি। এবং এটাকে আমরা বলি নেজাল মাইয়াসিস। হ্যাঁ, নেজাল মাইয়াসিস, সো এই টার্মটা একটু মনে রাখতে পারো, নেজাল মাইয়াসিস। এবং এটা যারা পোর হাইজিনিক কন্ডিশনে থাকে এবং যাদের সাপোরেটিভ ডিজিজ অফ নোজ আছে, অর্থাৎ ধরো নোজ অলরেডি পাস বা প্যারানেজাল সাইনাস অলরেডি নাক দিয়ে পাস পড়তেছে, সো ফাউল স্মেলিং ডিসচার্জ থাকতেছে, সো ওই জায়গায় দেখা যায় এই মাছিগুলো অ্যাট্রাক্টেড হয়, ফ্লাইগুলো অ্যাট্রাক্টেড হয়, এবং এগুলো ওই জায়গায় ডিম পারে। সো
এটা জানলাম। ফলে অ্যাট্রোফিক রাইনাইটিস যাদের স্পেশালি থাকে ওখানে ক্রাস্টিং এবং অনেক বেশি পাস জমা হইতে পারে, ইনফেকশন হইতে পারে, এবং সেখান থেকে রুমি নোজ থেকে অনেক বেশি ফাঁকা নোজ থেকে ওই জায়গায় ইনফেক্টেড ক্রাসগুলো ওই জায়গায় ডিম পারে এবং ম্যাগটস হইতে পারে। তারপরে কোনিক সাপোরেটিভ রাইনোসাইনোসাইটিস থেকে হইতে পারে। এক্ষেত্রে পেশেন্টের অনেক বেশি ইরিটেশন, স্নিজিং, ল্যাক্রিমেশন, মানে চোখ দিয়ে পানি পড়া, হেডেক হওয়া, নাকে ব্যথা হওয়া, ফালো স্মেলিং ডিসচার্জ হওয়া, এবং মনে হচ্ছে নাকের মধ্যে দিয়ে কিছু হাঁটতেছে, মানে ম্যাগটসগুলো স্পেশালি, এবং বাহির দিয়ে বেরো হয়ে আসে, নাকের বাহির দিয়ে বের হয়ে আসে, তো অনেক বের হয়ে আসে। এখন আমি কিন্তু খুঁটে খুঁটে একটা একটা করে বের করবো এরকম কিন্তু না। হ্যাঁ, সো আমরা দেখবো যে লার্জ নাম্বার অফ মানে নেজাল ক্যাভিটিতে ম্যাগটস বের হয়ে আসতেছে এবং নেজাল ইনফেকশনের এভিডেন্স থাকবে, ফাউল স্মেল বোঝা যাচ্ছে। পেশেন্টগুলো মানে ডক্টরের কাছে আসলেই বোঝা যায় এর হচ্ছে কি হয়েছে, নেজাল মায়াসিস। পেশেন্ট এখন এগুলো কম, আগে অনেক বেশি ছিল, বাট হাউএভার এখন তাও পাওয়া যাইতে পারে। এখন এই জন্য শুরুতে আমার নোজ ইরিগেট করতে হবে, ক্লোরোফর্ম ওয়াটার দিয়ে এটা করা যেতে পারে, এবং পরবর্তীতে এটা রিবন গজ ইথার দিয়ে সক করে সেটা প্যাক করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তারপরে নেজাল ডুশিং করে বের করে দেওয়া, মানে ক্লোরোফর্ম ওয়াটার দিয়ে অ্যাকচুয়ালি আমি কিল করতে চাইছি, তারপরে আমি নেজাল ডুশিং করে বের করে দিছি। এখন নেজাল ড্রেসিং ফোর্সেস দিয়ে ইন্ডিভিজুয়াল ম্যাগট বের করে আনা যাইতে পারে, বাট হাউএভার এখানে টারপেন্টাইল অয়েলের কথাটা একটু মনে রাখতে পারো, যে টারপিন অয়েল আমরা বলি, টারপিন অয়েল, সেই টারপেন্টাইল অয়েল আমরা দিয়ে এই কাজটা করতে পারি। সো টারপেন্টাইল অয়েল আমরা ট্রাই করতে পারি, এটা দিয়ে আমরা ম্যাগটসগুলোকে ক্লিন করে পরবর্তীতে আমি ডুশিং করে ক্লিয়ার করে ফেলবো। সো রিপিটেড নেজাল ডুশিং এবং সাকশন ক্লিয়ারেন্স এগুলো লাগবে, এবং পাশাপাশি আমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকও দিয়ে রাখতে হবে যাতে ইনফেকশন না হয়, নেজাল হাইজিন মেনটেন করতে হবে, এবং নেজাল এবং পোস্ট প্যারানেজাল সাইনাস এগুলোতে যাতে মানে কোনো প্রবলেম না, মানে সাইনোসাইটিস, তারপরে এই যে সাপোরেটিভ যে রাইনোসাইনোসাইটিস এগুলো প্রিভেনশন আমার মেনটেনেন্স করতে হবে। দেখো একটা 4 ইয়ার ওল্ড বাচ্চা যাকে আনা হয়েছে, ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন আছে, ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ আছে, এবং অকেশনাল স্ক্যান্টি ব্লিডিং ফ্রম নোজ, এবং এটা আমরা বুঝে গেছি যে এগুলো সবগুলোর ডায়াগনোসিস হবে ফরেন বডি ইন দ্য নোজ, এবং এগুলো ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট কীভাবে করবো সেগুলো আমরা বলছি অলরেডি। সো আশা করি এগুলো বোঝা গেছে।